আসসালামু আলাইকুম। আজ 8ই মে 2024। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। প্রিয় দর্শক, শুরুতেই জানাচ্ছি শিরোনাম। পরিবারের অনুরোধ উপেক্ষা করে অন্যরকম যা করতে পারেন মামুনুল হক। বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে না দেয়া ডালমে কুচ কালা হয়। গ্রাহক উদ্বিগ্ন, ব্যাংকগুলোতে কমছে আমানত। এবার বিস্তারিত। মাওলানা মুহাম্মদ মামুনুল হক 3 বছর কারাবন্দী থাকার পর গত শুক্রবার সকাল 10টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের এই নেতা। মুক্তির পর তাকে স্বপদে বহাল করেছে সংগঠনটি। এতে উজ্জীবিত হয়েছেন হেফাজতের নেতাকর্মীরা। আসতে পারে নতুন কর্মসূচির ঘোষণাও। ইতোমধ্যে হেফাজতের পক্ষ থেকে 7 দফা দাবির কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একটি সূত্র বলছে, খুব শিগগির মামুনুল হক হেফাজতে ইসলামের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। তবে তার পরিবার এ বিষয়ে ভেবেচিন্তে এগুলোর অনুরোধ জানিয়েছে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর আরেকটি সূত্র জানিয়েছে, মামুনুল হক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলে যে কোনো অস্থিতিশীল ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে পুলিশ পাল্টা অ্যাকশন নেবে। জানা গেছে, শেষ পর্যন্ত পরিবারের অনুরোধ নাও রাখতে পারেন এই হেফাজত নেতা। কারণ নেতাকর্মীরা ইতোমধ্যে জোর দাবি জানিয়েছেন যে মামুনুল হক যাতে সংগঠনটির বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মামুনুল হক হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ছিলেন। রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বর্তমান জাতীয় শিক্ষা কারিকুলাম ও নতুন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক জাতীয় শিক্ষা সেমিনারে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান যুগ্ম মহাসচিব পদে মামুনুল হককে বহাল রাখার ঘোষণা দেন। এতে উপস্থিত নেতাকর্মীরা আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন। হেফাজত সূত্র বলছে, মামুনুল হক মুক্তি পাওয়ায় প্রাণ ফিরে পেয়েছে সংগঠনটি। এখন তারা নতুন করে কর্মসূচির কথা ভাবছে। সামনে কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর নতুন কর্মসূচি আসবে বলে আভাসও দিয়েছেন নেতারা। সংগঠনটির একাধিক নেতা বলেছেন, হেফাজতের এখনকার দাবি তাদের নামে থাকা মামলাগুলো সরকারকে প্রত্যাহার করে নিতে হবে। সরকার সংগঠনকে দুর্বল করতেই এক একজনের নামে 30-40টা করে মামলা দিয়ে রেখেছে। হেফাজত ইসলাম তাদের মৌলিক দাবি আদায় আন্দোলন চালিয়ে যাবে, যার ঘোষণা আসছে। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক বলেন, আইডিইবির জাতীয় শিক্ষা সেমিনারে মহাসচিব মাওলানা সাজিদুর রহমান যুগ্ম মহাসচিব পদে মামুনুল হককে বহাল রাখার ঘোষণা দিয়েছেন। এখনও হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে কারো কারো 30-40টা করে মামলা আছে, যা সম্পূর্ণ মিথ্যা মামলা। আজিজুল হক বলেন, সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রত্যেক দিন নেতাদের আদালতে হাজিরা দিতে হচ্ছে। সংগঠনকে দুর্বল করতে নেতাদের নামে এসব মামলা দিয়ে রেখেছে। সরকারকে এসব মামলা প্রত্যাহার করতে হবে। এ সময় হেফাজত মৌলিক দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে সামনের আন্দোলন কর্মসূচি। সংগঠনটির আরেক যুগ্ম মহাসচিব মীর ইদ্রিস নদভী বলেন, সরকারের কাছে আমাদের 1 নম্বর দাবি মামলা প্রত্যাহার করা। কারণ এক একজনের নামে 30-40টা মামলা থাকলে তো কেউ মুক্ত না। সামনে কেন্দ্রীয় কমিটির বৈঠক আছে, সেখান থেকে নতুন কর্মসূচির ঘোষণা আসবে। তবে বৈঠকের তারিখ এখনও নির্ধারিত হয়নি। প্রসঙ্গত 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে কওমি মাদ্রাসা কেন্দ্রিক কয়েকটি দল বিক্ষোভ কর্মসূচি দেয়। ওই সময় ঢাকায় বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি ঘিরে সহিংস ঘটনায় আলোচিত ছিলেন মাওলানা মামুনুল হক। ঢাকা ছাড়াও চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ওই ঘটনার পরই রাজধানীর পুরান ঢাকার একটি এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে নতুন করে বিতর্কে জড়ান মামুনুল হক। তুমুল বিতর্কের মধ্যেই 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। সঙ্গে থাকা নারীর সঙ্গীকে নিজের স্ত্রী দাবি করেন মামুনুল হক। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান। ঘটনার পর থেকে ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করেন মামুনুল হক। এর 15 দিন পর 18 এপ্রিল ওই মাদ্রাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে 30 এপ্রিল সোনারগাঁও থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা করেন তার সঙ্গে রিসোর্টে অবরুদ্ধ হওয়া ওই নারী। এরপর তার বিরুদ্ধে ঢাকায় এবং ঢাকার বাইরে অনেক মামলা হয়। পরে সেসব মামলায়ও তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। গ্রেপ্তারের পর থেকে 3 বছর ধরে কারাগারে ছিলেন তিনি।
বাংলাদেশ ব্যাংকে প্রবেশ নিষেধাজ্ঞা ডালমে কুচ কালা হয় বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, অনেক তথ্য উপাত্ত আগে অন্য কোথাও না পাওয়া গেলেও বাংলাদেশ ব্যাংকে পাওয়া যেত, এখন সেটাও নিয়ন্ত্রণ করা হয়েছে। মঙ্গলবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশের সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি তথ্য উপাত্তের ক্ষেত্রে আমি আগে বলেছিলাম, বাংলাদেশে এখন তথ্য উপাত্তের নৈরাজ্য চলছে, তথ্য উপাত্তের অন্ধত্ব এসেছে। এখন আমি বলবো তথ্য উপাত্তের অপঘাত হয়েছে। এটার সর্বশেষ প্রমাণ হলো বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা। সিপিডির সম্মানীয় ফেলো আরও বলেন, 2026 সালে বাংলাদেশ ঋণের টাকা পরিশোধ করতে গিয়ে আরও ঝুঁকির মধ্যে পড়বে। অনেকেই বলেন, বাংলাদেশের অনেক বড় গর্বের জায়গা, আমরা কোনোদিন ঋণ খেলাপি হইনি। তাহলে 5 বিলিয়ন তো দিতে পারছেন না, দীর্ঘদিন হচ্ছে। তেল আমদানি করছেন, তার টাকা দিতে পারছেন না। বিদেশে বিনিয়োগ করেছেন, তাদের মুনাফার টাকা দিতে পারছেন না। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আপনার সেই গর্বের জায়গা ফাটল ধরিয়ে দিয়েছেন। অথচ এই তথ্য উপাত্তগুলো বাংলাদেশ ব্যাংক থেকে আসতো, অথচ সেখানে ঢোকার রাস্তা বন্ধ করা হয়েছে। ডালমে কুচ কালা হয়, এখন ডালটা মসুরের না মুগ, বুটের নাকি সব ডালেই সমস্যা হয়েছে সেটা বুঝতে হবে। আপনারা ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশের কথা বলছেন, তার থেকে এটা সম্পূর্ণ সাংঘর্ষিক। ব্যাংক খাতে আস্থা ফেরাতে এবং দুর্বল ব্যাংককে টেনে তুলতে ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে গ্রাহকদের মধ্যে এক ধরনের দ্বিধা তৈরি হয়েছে। এর প্রভাবে আমানত হারাতে শুরু করেছে কিছু ব্যাংক। ব্যাংকগুলোকে একীভূত করার ক্ষেত্রে চাকরি হারানোর শঙ্কায় রয়েছে দুর্বল ব্যাংকগুলোর কর্মকর্তারা। ব্যাংকাররা বলছেন, মার্জারের খবরে অনেক গ্রাহক ব্যাংক বদল করছেন। সম্প্রতি রাজধানীর মগবাজার ওয়ারলেস মোড়ে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন বয়স্ক ব্যক্তি। এর মধ্যে আমিরুল ইসলাম নামের একজনকে বলতে শোনা গেল, কিছু ব্যাংক এক হয়ে যাবে শুনছি, এতে আমাদের কি লাভ হবে জানি না, এ নিয়ে কিছুটা চিন্তায় আছি। রাজধানীর মতিঝিলের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লোকাল অফিসে টাকা তুলতে আসা সোহরাব শাহিন বলেন, আমি প্রায় 25 বছর আগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট করেছি। এখনও এই ব্যাংকের মাধ্যমেই সব লেনদেন করি, তবে ইদানিং যা শুনছি তাতে একটু দ্বিধায় আছে। নাম প্রকাশ না করার শর্তে একটি সরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপক বলেন, কোনো প্রস্তুতি ছাড়াই কেন্দ্রীয় ব্যাংক বলল মার্জ হবে, মিনিমাম একটা সময় তো প্রয়োজন। মার্জারের ঘোষণা আসার পর গ্রাহকরা দ্বিধায় পড়ে গেছেন। অন্যদিকে সবল ব্যাংকের সঙ্গে একীভূত হলে চাকরি থাকবে না বলে শঙ্কায় আছেন দুর্বল ব্যাংকের কর্মকর্তারা, কারণ প্রয়োজনের চেয়ে বেশি কর্মী রাখতে চাইবে না কোনো ব্যাংক। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত একক বক্তৃতা অনুষ্ঠানে অর্থনীতিবিদ মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ব্যাংক একীভূত করা সব দেশেই হয়, জোর করে ব্যাংক একীভূত করা যাবে না, দুই পক্ষের সম্মতিতে এটা করতে হবে। কিন্তু দুর্বল ব্যাংককে সবল করার এটি একমাত্র উপায় নয়, এর বিকল্প আছে। এখন যাদের ভালো ব্যাংক বলা হচ্ছে, এমন 4টি ব্যাংকে বাংলাদেশ ব্যাংকই একসময় তদারকি করে ভালো করছে। বৃহত্তর স্বার্থে এখন স্বল্প মেয়াদী আমানত নিয়ে দীর্ঘমেয়াদী ঋণ বিতরণ বন্ধ করা দরকার। পাশাপাশি একটি ব্যাংকিং কমিশন গঠন করা যেতে পারে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, উপজেলা ভোট নিয়ে আমরা কোনো ধরনের বেকায়দায় নেই। একটা ভালো দিক হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা বিকশিত হয়েছে। এই সদিচ্ছা নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে সহায়ক হবে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে উপজেলা ভোট উপলক্ষে সংবাদ সম্মেলন করেন সিইসি। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। মন্ত্রী এমপিদের আত্মীয়রা নির্বাচনে অংশগ্রহণ করেছে, এজন্য নির্বাচন কমিশন বেকায়দায় আছে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, বেকায়দায় থাকার তো প্রশ্নই ওঠে না, আমরা কোনো ধরনের বেকায়দায় নেই। এটা একটা ভালো দিক। রাজনৈতিক সদিচ্ছা যখন বিকশিত হয়েছে, স্পষ্ট হয়েছে, সেটা নির্বাচনকে অবাধ নিরপেক্ষ করার ক্ষেত্রে সহায়ক হবে। তারপরও বলে থাকে, কোনো সংসদ সদস্য প্রভাব বিস্তার করছে কিনা, যদি করে থাকেন অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। ভোটের দিন আমরা সতর্ক থাকব, কেন্দ্রীয়ভাবে মনিটরিং করব। স্থানীয় ভোটে প্রভাব বিস্তারের প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মন্ত্রী এমপিদের নিবৃত্ত করা হয়েছে, প্রভাব বিস্তারের কারণে কিছু কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে নির্বাচনের দিন কেউ যেন ভোট কেন্দ্রে অনুপ্রবেশ করতে না পারে এবং সেখানে যেন অনিয়ম না হয় সে বিষয়ে নির্দেশনা রয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, কৃতজ্ঞতা এই জীবনের একটা পরম আনন্দের অনুষঙ্গ।
যাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই তারা কখনোই প্রকৃত মানুষ হতে পারে না। কেউ আপনার জন্য কিছু না কিছু করেছে, উপকার করেছে, অনুপ্রেরণা দিয়েছে, সাহস জুগিয়েছে, সঙ্গে সঙ্গে আপনি কৃতজ্ঞতা জানান। এই মুহূর্তে আপনি ভাবুন তো, আপনার এই জীবনে কে কে উপকার করেছে, তাদেরকে কি আপনি কখনো প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন? যদি না জানিয়ে থাকেন তাহলে এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত যে আপনার জীবনে উপকারকারী সকল মানুষের প্রতি আপনি সরাসরি কৃতজ্ঞতা জানাবেন। প্রিয় বন্ধুরা, আল্লাহ চান বান্দা প্রতিনিয়ত তার প্রতি শুকরিয়া আদায় করুক। ঠিক তেমনি কেউ না কেউ যখন আপনার প্রতি সদয় হবে, উপকার করবে, ভালোবাসবে, প্রেরণা দেবে, আপনারও উচিত তার প্রতি কৃতজ্ঞতার কথাটুকু জানিয়ে দেয়া। কৃতজ্ঞতায় সফলতার গতি বাড়ে, হৃদয় প্রশান্ত হয়, কৃতজ্ঞ মানুষ সবসময়ই ভালো থাকে। প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। গাজা যুদ্ধ ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে মালয়েশিয়া। ফিলিস্তিনি নারী, শিশুসহ নিরীহ মানুষের ওপর ইসরায়েল যে চলমান গণহত্যা চালিয়ে যাচ্ছে তাতে পশ্চিমা দেশগুলোর ভণ্ডামির নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আরব নিউজের কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ক উপস্থাপক ক্যাটি জেনসনকে দেয়া ফ্রাঙ্কলি স্পিকিং অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। গত সপ্তাহে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিশেষ বৈঠকে যোগ দেন তিনি। তারই এক ফাঁকে তার সাক্ষাৎকার নেন জেনসন। এতে আনোয়ার ইব্রাহিম বলেন, গাজায় গণহত্যা বন্ধে ব্যর্থতা থেকে উগ্রপন্থা বৃদ্ধি পাবে। আমরা বলেছি এই গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে। পশ্চিমা কিছু দেশ এই গণহত্যার বিষয়টি প্রত্যাখ্যান করে ভণ্ডামির পরিচয় দিচ্ছে। হত্যা করা হচ্ছে নারী, শিশুসহ নিরীহ মানুষকে। তিনি আরও বলেন, আপনার রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, আমি মনে করি এই সময়ে মানুষের সঙ্গে যে অমানবিকতা, বর্বরতা চালানো হচ্ছে তার নিন্দা জানাই আমি মনে করি এক্ষেত্রে আমাদের বর্তমান অবস্থান পরিষ্কার, এক্ষেত্রে আমাদের অবস্থান কঠোর। সাক্ষাৎকারে তিনি আরব প্রতিবেশীগুলো, তুরস্ক, ইরান এবং অন্য যেসব দেশ এ নিয়ে কাজ করছে তাদের প্রশংসা করেন। মালয়েশিয়া এবং এই অঞ্চলের বাইরের অনেক দেশও গভীর উদ্বেগ প্রকাশ করেছে, কারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছে। এই যুদ্ধ দীর্ঘায়িত হোক এটা আমরা চাই না, কারণ আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতায় উগ্রপন্থী এবং সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পাবে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ফিলিস্তিনের গাজায় ইচ্ছাকৃতভাবে জনগণকে অনাহারী রাখার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে খুব শিগগিরই গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটররা। গাজায় গণহত্যা চলছে যদি আইসিসি এই রায় ঘোষণা করে, তাহলে ইসরায়েলি মন্ত্রীদের গ্রেপ্তারের আহ্বানে সমর্থন দেবেন আনোয়ার ইব্রাহিম। স্বদেশী এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের অভিযোগে গত 28শে মার্চ এক ইসরায়েলিকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। এর বিচার চলছে এখন। ওই ব্যক্তিকে 6টি অস্ত্র এবং 200 রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। স্থানীয় কর্তৃপক্ষ তার নাম সালোম ওভিতান বলে জানিয়েছেন, কিন্তু তিনি ইসরায়েলের গুপ্তচর কিনা তা নিয়ে সন্দেহ ঘনীভূত হয়েছে। গুপ্তচর বৃত্তি বা সংগঠিত অপরাধের সঙ্গে ওই ব্যক্তি জড়িত এমন কোনো প্রমাণ পাওয়া গেছে কিনা এমন প্রশ্নের জবাবে আনোয়ার ইব্রাহিম বলেছেন, তদন্ত চলছে, এখনও প্রমাণ করা হয়নি যে সে একজন অপরাধী বা গোয়েন্দা, কিন্তু তার চলাফেরা, তার কাছে পাওয়া অস্ত্রশস্ত্র এবং দেশের ভেতরে তার নেটওয়ার্ক সবই উদ্বেগজনক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, হামাস সহ সকল ফিলিস্তিনি 1967 সালের সীমানায় সম্মত, যা ইসরায়েলকে অবশ্যই মেনে নিতে হবে। গাজা উপত্যকায় চলমান ট্র্যাজেডি থেকে শিক্ষা নিতে ব্যর্থ হলে ফিলিস্তিনি এই উপত্যকায় আরও সংঘাতের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেন তিনি। হাকান ফিদান সৌদি আরবের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আল আরাবিয়াকে দেয়া সাক্ষাৎকারে রোববার এসব কথা বলেছেন। তুর্কির সংবাদ মাধ্যম ইয়েনি সাফাক জানিয়েছে, সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমরা যদি এই ট্র্যাজেডি থেকে শিক্ষা না নেই এবং সংকট সমাধানে দ্বিরাষ্ট্রীয় সমাধান অনুসরণ না করি, তবে এটি শেষ গাজা যুদ্ধ হবে না, বরং আরও যুদ্ধ এবং আরও অশ্রু আমাদের জন্য অপেক্ষা করবে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ ভিত্তিক চ্যানেলটিকে বলেন, আমাদের উচিত ইসরায়েলকে 1967 সালের সীমানা মেনে নেয়ার জন্য আহ্বান জানানো। শুধু হামাস নয়, সমস্ত ফিলিস্তিনি জনগণ 1967 সালের সীমান্তের ভিত্তিতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্মত। মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের যৌথ প্রচেষ্টায় গাজা যুদ্ধবিরতির প্রাথমিক প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে ওই প্রস্তাবের পুরোটা মানতে নারাজ ইসরায়েল।
সোমবার ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, প্রস্তাবে উপস্থাপিত শর্তগুলোতে তাদের মূল দাবিগুলো এড়িয়ে যাওয়া হচ্ছে, ফলে নিজেদের স্বার্থ সংরক্ষণ না হওয়া পর্যন্ত গত 7 মাসের লাগাতার হামলায় ধ্বংসনগরীতে পরিণত হয়েছে গাজা। চলমান যুদ্ধবিরতি আলোচনা যেভাবে এগোচ্ছে তাতে ওই অঞ্চলের মানুষের জন্য এটি আশার আলো হয়ে দেখা দিয়েছে, কিন্তু ইসরায়েলের গড়িমসির কারণে তা আরও দীর্ঘায়িত হচ্ছে। এদিকে সোমবার 14 লাখ মানুষের আশ্রয় নেয়া শহর রাফায় সর্বাত্মক হামলার হুমকি দিচ্ছে তেল আবিব। তাদের এমন হুমকির পর নড়েচড়ে বসেছে বিশ্ব মোড়লরাও। রাফাতে হামলার বিরোধিতা ও এ ব্যাপারে নিজেদের নিয়ন্ত্রণ করতে ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করেছে তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, রাফায় ইসরায়েলের এমন কর্মকাণ্ডে বিপর্যয়ের সম্মুখীন হবে গোটা ফিলিস্তিন। হামলার প্রস্তুতির অংশ হিসেবে এর মধ্যেই রাফার পূর্বাঞ্চল থেকে প্রায় 1 লাখ শরণার্থীকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামাসের মর্টার হামলায় ইসরায়েলের 4 সেনা নিহত হওয়ার একদিন পরই এমন আগ্রাসনের দিকে যাচ্ছে তারা। তবে বিশ্ব মোড়লদের বুড়ো আঙুল দেখিয়ে সোমবার রাতভর রাফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। নাগরিক সরানোর নির্দেশের কয়েক ঘন্টার পরই রাফায় বিমান হামলা শুরু করে তেল আবিব। এতে এখন পর্যন্ত 12 জন নিহতের খবর পাওয়া গেছে। ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘের সদস্যপদ বিলে বেলজিয়াম সমর্থন করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাজ্জা লাবিব। মঙ্গলবার আনাদোলু নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সোমবার বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী হাজ্জা লাবিব বলেছেন, তার দেশ ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবকে সমর্থন করবে। লাহাবিব ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকের সাথে দেখা করার সময় বলেন, এই সপ্তাহে 10 মে জাতিসংঘে এই ভোট হবে। এটা গুরুত্বপূর্ণ যে ইউরোপীয় ইউনিয়ন এই ঐতিহাসিক মুহূর্তটি মিস না করে। তিনি আরও বলেন, বেলজিয়াম এই প্রস্তাবের সহ স্পন্সর এবং সমর্থন করতে চায়। সামাজিক মাধ্যম এক্সে ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার বৈঠকের একটি ছবি শেয়ার করে লাবিব বলেন, বেলজিয়াম জাতিসংঘে ফিলিস্তিনের মর্যাদাকে সমর্থন করবে, যা ছিল তার রিয়াদ আল মালিকের কাছে বার্তা। তিনি আরও বলেন, এটি হলো শান্তির পথে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 2012 সালে ফিলিস্তিন জাতিসংঘ সাধারণ পরিষদের একটি পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে গৃহীত হয়েছিল। এ সময় দেশটির দূতকে জাতিসংঘের সংস্থাগুলোতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু কোনো ভোট দেওয়ার ক্ষমতা দেয়া হয় নাই। 18 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের অনুরোধের একটি প্রস্তাবে ভেটো দেয়। 15 সদস্যের নিরাপত্তা পরিষদে ভোটে 12টি রাষ্ট্র পক্ষে ছিল। একমাত্র বিরোধী ছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড ভোট দেয়া থেকে বিরত ছিল। জাতিসংঘে একটি প্রস্তাব পাশের জন্য কমপক্ষে 9টি ভোট প্রয়োজন, যেখানে স্থায়ী সদস্যদের মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীনের কোনো ভেটো থাকবে না। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।